কিন্তু কিছুক্ষণ পর শুরু হলো আরো একটা ঘটনা। হঠাৎ বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ শুনতে পেলাম, যেখানে আমি আর আমার স্বামী দুজনেই বাথরুম ব্যবহার করার পর ভালোভাবে কল বন্ধ করে এসেছিলাম। তখন একটু ভয় পেয়ে গেলাম। পাশে রাখা ফোনটা নিয়ে সময় দেখলাম, রাত ৩টে বেজে কয়েক মিনিট হবে। ডাক টিকেট, কিছু ডাক উপেক্ষা করা যায় না। নমস্কার, ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুরজিৎ আছি আপনাদের সাথে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ আবারও নতুন গল্পের আরও এক নতুন অধ্যায় নিয়ে হাজির হয়েছে আপনাদের জন্য। আজকের এপিসোডে একটি নয় বরং তিনটি সত্যি ভৌতিক অভিজ্ঞতা পড়ে শোনাবো। চলে যাচ্ছি সরাসরি গল্পেতে। আজকের গল্পটি যিনি পাঠিয়েছেন তার এক কলিগের ভাগ্নির সাথে এই ঘটনাটি ঘটেছিল। এটি সেই সময়ের ঘটনা যখন মেয়েটি অর্থাৎ তার ভাগ্নি স্কুলের ক্লাস 9 কি 10-এ পড়ত। একবার সে ছুটিতে তার মামার বাড়ি বাগুইহাটিতে ঘুরতে গিয়েছিল। একদিন বিকেলের দিকে সবাই নিজেদের মধ্যে গল্পগুজব করছিল। সবাই যে যার মতো আড্ডা মারলেও মেয়েটি বেশ বোর ফিল করছিল, কারণ তার বয়সী কেউই ছিল না যে তার সাথে আড্ডা দিতে পারবে। তাই সে ঠিক করেছিল একবার ছাদ থেকে ঘুরে আসবে, যেহেতু তার মামার বাড়ি এয়ারপোর্টের খুব কাছে। তাই অ্যাপার্টমেন্টের ছাদ থেকে প্লেন খুব ভালোভাবেই দেখা যেত। সে তার মায়ের থেকে পারমিশন নিয়ে ছাদে যেতে যায়। ছাদে যাবার জন্য যেই সিঁড়িতে পা দিয়েছে, অমনি কোথা থেকে এক শাড়ি পরা মহিলা হঠাৎ করে এসে ওকে বলে, ছাদে যাবে? চলো, আমি নিয়ে যাচ্ছি তোমায়। কিন্তু কেন জানি না ওই অচেনা মহিলাটিকে হঠাৎ ওখানে দেখে তার সাথে একা একা ছাদে যেতে মেয়েটির মন ভরসা পায়নি। তাই ও যাবে না বলে নিচের ফ্ল্যাটে দৌড়ে চলে এসেছিল। ঘরে ফিরে আসার পর থেকেই ওর ধুম জ্বর ওঠে। 2-3 দিন ধরেই মেয়েটির খুব জ্বরে ভোগে। তারপর জ্বর সেরে গেলে বাড়ি ফিরে এলেও সে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ওই মহিলাটিকে দেখতে পায়। কখনো স্কুলের ফাঁকা গ্রাউন্ডের মাঝখানে তাকে দাঁড়িয়ে থাকতে দেখে, আবার কখনো ফাঁকা ক্লাসের হাই বেঞ্চের ওপরে তাকে বসে থাকতে দেখে। এরকম নানান জায়গায় মেয়েটি মহিলাটিকে দেখতে পাওয়ায় স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায় এবং একদিন সে তার বাড়ির লোককে সব সত্যি বলে দেয়, এতদিন ধরে যা যা তার সাথে ঘটেছে সব কিছু। বাড়ির লোক সব শুনে প্রথমে মেয়েটিকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়, এই ভেবে যে সে হয়তো কোনো কিছু হ্যালুসিনেশন করছে। ডাক্তারের কাছে নিয়ে গেলে মেয়েটি ফুল চেক আপ হয়। তারপর নানান রকম টেস্ট, সব রিপোর্টই নর্মাল আসে এবং ডাক্তার তাকে ফিট বলে রিপোর্ট দিয়ে দেয়। তা সত্ত্বেও মেয়েটি নানান জায়গায় একইভাবে ওই মহিলাটিকে দেখতে পাচ্ছিল। এসব শুনে তার মা বাবা তাকে আবার তার মামার বাড়িতে নিয়ে যায় এবং পুরো পরিবারের সামনেই সবাই ওকে সবকিছু ডিটেলসে বলতে বলে যে সেই দিন কি হয়েছিল তার সাথে। মেয়েটি তখন সে মহিলাটির সম্পূর্ণ বিবরণ দেয় পুঙ্খানুপুঙ্খভাবে। মেয়েটি তখন বলতে শুরু করলো, লাল শাড়ি পরা, একটু গোলগাল চেহারার একটা মহিলা, হাতে শাখা পলা, কপালে বড় লাল টিপ। আর কিছু বিবরণ দিতে দিতে তখন ওর মামার বাড়ির 2-3 জনের হঠাৎ মনে পড়ে যে কয়েক বছর আগেই তো এরকম এক মহিলা ওই অ্যাপার্টমেন্টের কাজ করতে আসতো এবং ঠিক সিঁড়ির ওই জায়গাতেই যেখানে মেয়েটির সাথে মহিলার দেখা হয়েছিল সেখানেই আত্মহত্যা করে মৃত অবস্থায় তাকে পাওয়া গিয়েছিল।
মেয়েটির মা বাবা এসব শুনে এবার তারা ওকে এক ওঝার কাছে নিয়ে যায়। তখন সেই ওঝার কথা অনুযায়ী অনেক পুজো দেওয়া হয় এবং ওঝাটি তাদের বলে একটি পাঠা বলি দিতে হবে। মেয়েটিকে পাঠা বলি দেওয়ার দিন বাড়িতেই রেখে যাওয়া হয়েছিল। পরে জানা গিয়েছিল যে যখন পাঠা বলি হয়েছিল, মেয়েটির সারা শরীর দিয়ে নাকি দরদর করে ঘাম বেরিয়েছে। সে অজ্ঞান হয়ে গিয়েছিল। জ্ঞান ফিরে আসার পর থেকে মেয়েটি আর কখনোই ওই মহিলাটিকে দেখতে পায়নি। জানি অনেক ছোট্ট একটি ঘটনা, যেটা কিনা খুবই সত্য একটি ঘটনা। আজ এই গল্প যিনি পাঠিয়েছেন তার নাম রেশমি চক্রবর্তী এবং তিনি কিন্তু পেশায় একজন নার্স। এর আগেও তার কর্মজীবনের কিছু ভৌতিক অভিজ্ঞতা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন এবং এটা নিয়েও একটি এপিসোড আমরা করেছি। তার অনেকগুলোই ভৌতিক অভিজ্ঞতা তিনি আমাদেরকে বলেছেন, তার মধ্যে এটিও একটি ছিল। অনেক ধন্যবাদ রেশমিকে এত সুন্দর একটি অভিজ্ঞতা শেয়ার করার জন্য। আমরা আশা করব যে আগামী দিনেও তিনিও যেন আরো অনেক অনেক এরকম অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেন। আমরা চলে যাব পরবর্তী গল্পতে। আমাদের এই পরবর্তী গল্প ওয়েস্ট বেঙ্গল হুগলি থেকে তাসনিক চক্রবর্তী, তিনি এই গল্পটা তিনি পাঠিয়েছেন তার একটি অভিজ্ঞতার কথা। কর্মক্ষেত্রে তিনি এখন হায়দ্রাবাদে থাকেন। তো তিনি তার জীবনের একটা ছোট্ট অভিজ্ঞতা, এটা ভৌতিক নাও হতে পারে, কিন্তু এটা একটা অভিজ্ঞতা যেটা তার নিজের সাথে ঘটেছিল এবং তার মনে হয়েছে যে এটা একটু এটা উইয়ার্ড একটা কিছু, যেটায় অনেক সময় তিনি ভয়ও পেয়েছেন। তো তেমনই একটা ঘটনা তিনি আমাদের সাথে শেয়ার করেছেন। আমরা ঘটনাটি শুনে নেব। তো আমরা চলে যাচ্ছি সরাসরি ঘটনায়। গত বছর তেলেঙ্গানায় আসার পর থেকে ছোটখাটো অনেক ট্রিপ করেছি, বেশিরভাগ সময়ই একা। আবার সঙ্গী ছিল আমার বাইক। অনেক জায়গা ঘুরেছি, কিন্তু বিশেষভাবে মনে থেকে গেছে একটি রাতের কথা। আমি সাধারণত আগে থেকেই হোটেল বা রিসর্ট বুক করে তারপর যাত্রা শুরু করি, বিশেষ করে দূরত্ব যদি 160 কিলোমিটার কিংবা তার বেশি হয়। এমনই এক উইকেন্ডে বেরিয়েছিলাম অন্ধ্রপ্রদেশের এটিপোথালা জলপ্রপাতের উদ্দেশ্যে। নাগার্জুন সাগর ড্যাম পার করে পৌঁছেছিলাম সেখানে। আগে থেকেই বুক করা ছিল হরিতা রিসর্ট। প্রায় সকাল 11টার দিকে পৌঁছাই। জায়গাটা দেখে প্রথমে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। জলপ্রপাতের একেবারেই পাশের ছোট্ট একটা সুন্দর রিসর্ট। দিনের বেলা অবশ্য খুব বেশি কিছু অনুভব করার সুযোগ হয়নি, কারণ চারপাশে প্রচুর মানুষের ভিড় আর কোলাহল। এটিপোথালা ওয়াটারফল পার্কটাও বেশ বড়, অনেকটা জায়গা জুড়ে আছে। কিন্তু ধীরে ধীরে সন্ধ্যা নামার পর পরিস্থিতি বদলে যেতে লাগলো। জানতে পারলাম ওই রিসর্টে রাতে কোনো স্টাফ থাকে না। কাছের শহর মাচারলা প্রায় 10 কিলোমিটার দূরে। সাধারণত শুধু বোর্ডাররাই থাকেন সেখানে। সেদিন ছিল রাখি পূর্ণিমার জ্যোৎস্নার রাত। চাঁদের আলোয় এটিপোথালা জলপ্রপাতে সেই অদ্ভুত শব্দ, চারপাশে নীরবতা, সব মিলিয়েই এক অন্যরকম অনুভূতি হচ্ছিল। প্রায় রাত 8টার দিকে বুঝতে পারিনি কখন পুরো পার্কটা ফাঁকা হয়ে গেছে। কোথাও কোনো বাইরের মানুষ নেই। হঠাৎ রিসর্টের ম্যানেজার এসে বললেন, আপনি ডিনার করে নিন, আমরা সবাই চলে যাব। কথাটা শুনে একটু চমকে গেলাম। পরে জানতে পারলাম যেসব বোর্ডাররা আসার কথা ছিল তারা নাকি অনেক রাত করে আসতেন। সাধারণত শ্রীশৈলেম যাওয়ার পথে অনেকেই এই রাস্তা ব্যবহার করেন, কিন্তু রাতে সেই রাস্তা বন্ধ থাকে বলে অনেকেই অন্য পথ দিয়ে আসেন। ঠিক তখনই যেন একটা অদ্ভুত ভয় আমাকে গ্রাস করল। এরকম একটা পরিবেশে আগে কখনো একা থাকিনি। একদিকে ভয়, অন্যদিকে একটা অদ্ভুত অ্যাডভেঞ্চারের অনুভূতি। ডিনার করার পর রিসর্টের লনে হাঁটছিলাম। চারপাশে শুধু নিস্তব্ধতা।
ছোটবেলায় পড়া অনেক ভৌতিক গল্পের চরিত্রগুলো যেন কল্পনায় ধীরে ধীরে জীবন্ত হয়ে উঠছিল। আমি কোনোদিন ভূতে বিশ্বাস করিনি, কিন্তু সেই রাতের অভিজ্ঞতা আজও মনে পড়লে একটা অদ্ভুত শিহরণ হয়। সেই রাতে ঘুম আসেনি। চাঁদের আলো, এটিপোতালার বয়ে যাওয়া জলের শব্দ, আর চারপাশে জঙ্গলের গাছের অদ্ভুত ছন্দ, সব মিলিয়ে গাটা ছমছম করছিল। কোনো রকম অপেক্ষা করছিলাম কখন ভোর হবে। ভোর হতেই হায়দ্রাবাদের উদ্দেশ্যে ফিরে আসি। তারপর আর এটিপোতালার দিকে যাওয়া হয়নি। পরে জানতে পারি যেসব বোর্ডারদের আসার কথা ছিল তারাও নাকি সেই রাতে আসা বাতিল করেছিলেন। ভৌতিক কিছু ছিল কিনা জানি না, কিন্তু জায়গাটা নিঃসন্দেহে অসাধারণ সুন্দর। বিশেষ করে পূর্ণিমার রাতে এটিপোতালা জলপ্রপাতের সৌন্দর্যের সঙ্গে মিশে যায় অদ্ভুত এক রহস্য। শ্রীশৈলেম যাওয়ার পথে পড়লে একবার ঘুরে আসতেই পারেন, তবে যদি কখনো পূর্ণিমার রাতে যান, সেই নীরবতার অনুভূতিটা হয়তো আপনিও ভুলতে পারবেন না। আর এখানেই তাসকিন তার অভিজ্ঞতা এখানেই শেষ করেছেন। খুব সুন্দর একটি লেখা আমরা এই মুহূর্তে পড়লাম। মানে এত সুন্দর একটি তার ট্রিপ ছিল এটা। অবশ্যই এটা একটু গা ছমছমে। যখন কোনো হোমস্টেতে যদি কেউ থাকে এইভাবে, সেই হোমস্টেটা পুরোটাই একটা নির্জন জায়গা এবং সেটি পুরোটাই ফাঁকা থাকে, এবং যিনি হোমস্টে বুক করেছেন তার যদি সেই রাতে একা থাকতে হয় এমন একটি ফাঁকা জায়গা, অবশ্যই গা ছমছম করবেই। তবে কারোর সাথে যদি এমন কোনো অভিজ্ঞতা হয়ে থাকে, সেটা ভৌতিক হতে হবে এমন কোনো বিষয় না। একটু অদ্ভুত, যাতে পড়লে কিংবা আমাদের যারা শ্রোতা আছে তারা শুনলে তাদেরও একটু গা ছমছম করে ওঠে এই রাতে। খুব ভালো একটি লেখা তাসকিন, অনেক ধন্যবাদ তাকে এত সুন্দর একটি অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা চলে যাব পরবর্তী ঘটনায়। অবশ্য এই ঘটনা আমাদের আজকের এপিসোডের শেষ ঘটনা। যেমনভাবে লেখা আছে সেইভাবেই পড়ে শোনাবো। আমার জীবনের প্রথম অদ্ভুত অভিজ্ঞতা। কয়েকদিন আগে আমি মসৌরি ঘুরতে গিয়েছিলাম। আমরা সাধারণত আগের থেকেই হোটেল বুক করে যাই, কিন্তু এইবার কোনো রিভিউ না পড়েই হোটেলের অসাধারণ ভিউ দেখে বুক করেছিলাম। পরে জানতে পারি হোটেলটি ছিল ভিক্টোরিয়ান যুগের একটা পুরনো স্থাপত্য। ঋষিকেশ থেকে বাইক ভাড়া করে দেরাদুন ঘুরে যখন মসৌরি পৌঁছালাম, তখন সন্ধ্যা হয়ে গিয়েছিল। হোটেলটি ছিল মল রোডের উপর, তবে মল রোড থেকে একটু ওপরে উঠতে হয়েছিল। সম্ভবত সেই কারণেই হোটেলের ভিউ এত সুন্দর ছিল। হোটেলে পৌঁছে জিনিসপত্র রেখে আমরা রাতের মল রোড ঘুরতে বেরিয়ে পড়ি। ডিনার করে আবার হোটেলে ফিরে আসি। সারাদিন বাইক রাইডের পর খুব ক্লান্ত ছিলাম। রুমে ফিরে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়ি। একটা বিষয় তখন আমার চোখে পড়েছিল। চেক ইন করার সময় আমরা দেখেছিলাম যে অনেকগুলো রুমের বাইরে রুম নম্বর লেখা ছিল, এবং কিছু রুমের দরজার চাবিও ঝুলছিল, কিন্তু কয়েকটা রুমের চাবি ছিল না। তার মধ্যে একটি ছিল 25 নম্বর ঘর, যেখানে শুধু রুম নম্বর লেখা ছিল, কিন্তু কোনো চাবি বা হুক কিছুই ছিল না। তখন বিষয়টা নিয়ে খুব একটা ভাবিনি। আমি যেখানেই যাই সবসময় সঙ্গে ঠাকুরের ছবি আর হনুমান চল্লিশা নিয়ে যাই। এটা আমার নিজের বিশ্বাস বলতে পারেন। সেই রাতেও আমি হনুমান চল্লিশা হাতে নিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ফেব্রুয়ারি শেষের দিকে গিয়েছিলাম। বাইরে প্রচণ্ড ঠান্ডা, রাতের তাপমাত্রা প্রায় 9 ডিগ্রি।
কিন্তু হঠাৎ মাঝরাতে আমার ঘুম ভেঙে গেল। দেখি আমার প্রচণ্ড গরম লাগছে। শরীর দিয়ে অস্বাভাবিকভাবে ঘাম বেরোচ্ছে। অথচ কিছুক্ষণ আগেও ঠান্ডায় কাঁপছিলাম। এই অদ্ভুত অনুভূতি প্রায় ৫ মিনিটের বেশি ছিল। তারপর আবার সব স্বাভাবিক হয়ে গেল। আমি তখন খুব ক্লান্ত ছিলাম, তাই বিষয়টা বেশি গুরুত্ব দিইনি। কিন্তু কিছুক্ষণ পর শুরু হলো আরো একটা ঘটনা। হঠাৎ বাথরুমের কল থেকে জল পড়ার শব্দ শুনতে পেলাম। যেখানে আমি আর আমার স্বামী দুজনেই বাথরুম ব্যবহার করার পর ভালোভাবে কল বন্ধ করে এসেছিলাম। তখন একটু ভয় পেয়ে গেলাম। পাশে রাখা ফোনটা নিয়ে সময় দেখলাম। রাত ৩টে বেজে কয়েক মিনিট হবে। আমি সঙ্গে সঙ্গে স্বামীকে তুলে বললাম, কলটা বন্ধ করে দিয়ে এসো না প্লিজ। যাই হোক, সেই রাতটা কোনোভাবে কেটে গেল। সকালে আমরা চেক আউট করে বেরিয়ে এলাম। জায়গাটা ভালো লেগেছিল, তাই ট্রিপ নষ্ট করতে চাইনি বলে তখন আর হোটেল নিয়ে বেশি খোঁজ খবর করিনি। কিন্তু বাড়ি ফিরে কৌতূহল থেকেই হোটেলের রিভিউ দেখতে গিয়ে হঠাৎ চোখ আটকে গেল। একজন রিভিউতে লিখেছিল যে সে নাকি ২৫ নম্বর ঘরে থাকার সময় সারা রাত দরজায় কেউ নক করেছিল। শুধু তাই নয়, বাইরে থেকে সে নাকি কান্নার একটা কারোর আওয়াজ শুনতে পেরেছিল। তখন আমার মনে পড়ল সেই ২৫ নম্বর ঘরের কথা, যে ঘরের শুধু নাম্বার লেখা ছিল কিন্তু কোনো চাবি ছিল না। আমি জানি না সেদিন রাতে যা ঘটেছিল তার পেছনে আসলে কি কারণ ছিল। হয়তো এর কোনো স্বাভাবিক ব্যাখ্যা থাকলেও থাকতে পারে। কিন্তু জীবনে প্রথমবার একটা অদ্ভুত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলাম। আর সত্যি বলতে এমন অভিজ্ঞতা আর কখনো পেতে চাই না। আর এখানেই তিনি তার লেখা অভিজ্ঞতা শেষ করেছেন। ভীষণ ভালো, একটু গা ছমছমে একটি অভিজ্ঞতা। এটা পড়তে পড়তে হঠাৎ আমার এমন মনে হলো যে কদিন আগেই তো গরমের ছুটি শেষ হয়েছে এবং সেই সময় বহু মানুষ যাদের ছুটি পড়েছে অফিসের কিংবা কারোর বাচ্চার স্কুলের ছুটি পড়েছে, তারা সবাই মিলে আ ফ্যামিলির সাথে হোক, নিজের বন্ধু-বান্ধবের সাথে হোক, সবাই তারা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছে। বিশেষ করে এই গরমে অনেকেই হিল স্টেশনে গেছে। দার্জিলিং হোক, কালিম্পং হোক এবং বিভিন্ন জায়গায়। সেখানে বিভিন্ন রকম হোটেল নিয়েছে, কেউ হোমস্টে বুক করেছে। শুধু একটু ভেবে দেখুন যে যদি কারোর সাথে এমন একটি ঘটনা হয়, তো এই গরমের সময় তাদের কেমন ঘাম ছুটেছে। ভীষণ অদ্ভুত, ভীষণ ভৌতিক আসলেই ঘটনাটা। মানে এটা পড়তে পড়তে আমার একটু গা সত্যি ছমছম করছিল। আপনাদের সবার কেমন লাগলো একটু কমেন্টে বলবেন। কারোর যদি বিশ্বাস হয়, কারোর যদি অবিশ্বাস হয় সেটাও লিখবেন। আপনাদের কমেন্ট কিংবা আপনাদের চিন্তাভাবনা যদি আমরা জানতে পারি, আমরা পরবর্তীতে তেমন কোনো অভিজ্ঞতা আমরা নিয়ে আসবো আপনাদের জন্য। অনেক ধন্যবাদ নীলাঞ্জনা চক্রবর্তীকে। আসলে এই গল্পটি যিনি লিখেছেন তার নাম নীলাঞ্জনা চক্রবর্তী। তার বাড়ি কলকাতায়। অবশ্য তিনি এই মুহূর্তে গুজরাটের বরোদাতে থাকেন। ভীষণ ভালো, তার লেখনী ভীষণ ভালো তিনি লিখেছেন। আমরা আশা করব এরপরে যারাই আমাদের অভিজ্ঞতা লিখে পাঠাবেন, এত সুন্দর অভিজ্ঞতা যারা পাঠান, আগামী দিনে যদি অভিজ্ঞতাগুলো একটু বড় হয় তাহলে আমারও পড়তে কিংবা যারা শুনছে তাদেরও শুনতে ভালো লাগবে। অনেক ধন্যবাদ যারাই আজকে এই অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করেছে ডাকটিকিটের সাথে। তো আজকের মতো এই পর্যন্তই। এই ঘটনার সত্যতা নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই গল্প যদি আপনাদের সত্যি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে আমাদের উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসার সমর্থন আমাদের নতুন কাহিনী এবং অজানা গল্প আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা দেয়। প্রতি সপ্তাহে এমন আরো শিহরণ জাগানোর অভিজ্ঞতা ও অজানা রহস্যের গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের পরিচিত মানুষদের সঙ্গেও যদি এমন কোনো ভৌতিক অভিজ্ঞতা থেকে থাকে তাহলে গল্পটি শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও ফিরে আসবো
আরও একটি নতুন এপিসোড নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, শুভরাত্রি।